সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, চলতি বছর ফেব্রুয়ারির শেষ ভাগে মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই সামরিক অভিযান শুরু করলে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ উন্মোচিত হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে শুরু হওয়া এই সংঘাত এপ্রিল নাগাদ জটিল আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। এই সংঘাত এখন কেবল সামরিক স্তরে সীমাবদ্ধ নেই, বরং এর অর্থনৈতিক প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। হরমুজ প্রণালী কেন্দ্রিক নৌ অবরোধ এবং তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে এবং তার প্রভাব বর্তমানে আমাদের বাংলাদেশকে স্পর্শ করেছে। এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো আধুনিক রণক্ষেত্রে গতানুগতিক বড় ও দামি অস্ত্রের বিপরীতে ছোট ও সস্তা অস্ত্রের অভাবনীয় সাফল্য। ইরান ইতোমধ্যে প্রায় 1000-এর বেশি সুইসাইড ড্রোন এবং 550-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই তুলনামূলক সস্তা অস্ত্রগুলো আটকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যবহার করতে হয়েছে অত্যন্ত দামি ইন্টারসেপ্টর মিসাইল। ফলে তাদের হাই এন্ড ডিফেন্স সিস্টেম দ্রুত ওভারলোড হয়ে যায় এবং টমাহক ও থার্ড মিসাইলের স্টক শেষ হতে থাকে। অন্যদিকে একটি $10,000 ড্রোনের বিপরীতে খরচ হয় $1 থেকে $30 লাখ ইন্টারসেপ্টর মিসাইল। শুধু ইরান যুদ্ধে নয়, এর আগে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ছোট অস্ত্রের সাফল্য। রুশ ট্যাঙ্ক T-72 ও T-90 এবং সাজোয়া যান ব্যাপকভাবে ধ্বংস হয়েছে জ্যাভেলিন ও NLAW অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে। বিশেষ করে $500 থেকে $2,000 মূল্যের FPV ড্রোন দিয়ে $30 থেকে $50 লাখ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ম্যানপ্যাডস যেমন স্টিঙ্গার মিসাইল নিম্ন উচ্চতার বিমান ও হেলিকপ্টারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান থেকে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত ছোট অস্ত্র এখন পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। আক্রমণকারী এখন কম খরচে প্রতিরক্ষাকে ব্যয়বহুল করে তুলতে পারছে। এই কস্ট অ্যাসিমেট্রি বা ব্যয়ের বৈষম্য যুদ্ধের চিরচেনা ব্যাকরণকে বদলে দিচ্ছে। এই অ্যাসিমেট্রিক কনফ্লিক্ট ও শহরের যুদ্ধে বড় ট্যাঙ্ক বা বিমান অনেক ক্ষেত্রেই কম সময়ে কার্যকর হয়, বরং ছোট, দ্রুত ও ফ্লেক্সিবল অস্ত্র বেশি কাজ দেয়। সস্তা অস্ত্র দ্রুত তৈরি ও প্রতিস্থাপন করা যায়, যেখানে অগ্রসর মিসাইল তৈরি করতে অনেক সময় লাগে। চলমান ইরান যুদ্ধে আমরা দেখেছি প্যাট্রিয়ট বা থার্ডের মতো অত্যন্ত দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সস্তা ড্রোনের ঝাঁকের কাছে হিমশিম খাচ্ছে। ম্যাস ডেপ্লয়মেন্ট বা সংখ্যার শক্তি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ইরান হাজার হাজার ড্রোন ব্যবহার করে স্যাচুরেশন অ্যাটাক তৈরি করছে, যেখানে কোয়ালিটিতে রূপ নিচ্ছে। বোঝাই যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন সোয়ান ও AI সক্ষম টার্গেটিং নির্ভর। আচ্ছা, যখন প্রমাণিত হচ্ছে যে ছোট সস্তা অস্ত্র দিয়েও বড় লক্ষ্য অর্জন সম্ভব, তখন আমেরিকা কেন এখনো $বিলিয়ন F-35 যুদ্ধবিমান বা $100 কোটি মিসাইল সিস্টেমের উপরই প্রধানত নির্ভর করছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমেরিকার অস্ত্র ব্যবসার গভীর রাজনৈতিক অর্থনীতিতে। আমাদের মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রের সামরিক নীতির সঙ্গে তার অর্থনৈতিক স্বার্থ গভীরভাবে জড়িত, আর বর্তমান বিশ্বে অস্ত্র ব্যবসা একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত হাতিয়ার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যাকে আমরা সংক্ষেপে সিপ্রি বলতে পারি, এর তথ্য অনুযায়ী 2020-24 সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একাই বৈশ্বিক অস্ত্র রপ্তানির প্রায় 40 থেকে 43% নিয়ন্ত্রণ করেছে, যা বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক দেশের তুলনায় কয়েক গুণ বেশি। তাদের ক্রেতা তালিকায় রয়েছে 100টিরও বেশি দেশ, যাদের মধ্যে সৌদি আরব, কাতার, জাপান, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ডের মতো বড় বড় রাষ্ট্র রয়েছে। পাশাপাশি আমাদের দক্ষিণ এশিয়ার দেশ ভারতও রয়েছে। যদিও আমরা জানি ভারত মূলত রাশিয়ার মিলিটারি হার্ডওয়্যারের উপর নির্ভর করে, তথাপি ভারত কিন্তু আমেরিকার কাছ থেকেও অস্ত্র কিনে। আর আমাদের আরেক দক্ষিণ এশিয়ান দেশ পাকিস্তান, তারা মূলত চাইনিজ যে মিলিটারি হার্ডওয়্যার তার উপর নির্ভর করে। যাই হোক, যুক্তরাষ্ট্র মূলত মেজর আর্মস বা বড় যুদ্ধের অস্ত্র বিক্রিতে পৃথিবীতে শীর্ষস্থানীয়। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান যেমন F-35, মিসাইল ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাঙ্ক ও সাজোয়া যান, যুদ্ধজাহাজ, ড্রোন ও উন্নত প্রযুক্তির অস্ত্র। এছাড়া স্মল আর্মস যেমন রাইফেল, গোলাবারুদ ইত্যাদিও আমেরিকা বিক্রি করে। তবে আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের শক্তি মূলত উচ্চ প্রযুক্তির বড় অস্ত্র ব্যবস্থায়, কারণ এসব অস্ত্রের মূল্য বেশি এবং দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এগুলো বিক্রি হয়। এছাড়াও যখন কোনো দেশ আমেরিকার কাছ থেকে একটি বড় যুদ্ধের অস্ত্র কিনে, তখন পরবর্তী 20 থেকে 30 বছর সেই দেশকে খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার আপডেট,
সাইবার সিকিউরিটি, ডেটা সাপোর্ট, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বিশেষজ্ঞ দলের জন্য আমেরিকার উপরই সেই দেশকে কিন্তু নির্ভর করতে হয়। এটি অস্ত্রের সার্ভিস ভিত্তিক যে আয়, যা বিক্রির পরবর্তী সেবা থেকে মোট আয়ের 30 থেকে 60% পর্যন্ত আসতে পারে। উদাহরণস্বরূপ, যেমন একটি F-35 যুদ্ধবিমানের ক্ষেত্রে ক্রয় মূল্যের তুলনায় দীর্ঘমেয়াদী অপারেশন ও রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক বেশি। এসব সেবা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোই প্রদান করে থাকে। বস্তুত আমেরিকার অস্ত্র ব্যবসার মডেল একটি দীর্ঘমেয়াদী লাইফ সাইকেল বিজনেস মডেল। শুধু অর্থনৈতিক নয়, বড় অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্রেতা দেশগুলোর উপর কৌশলগত প্রভাবও বিস্তার করে, যার মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। অনেক সময় ক্রেতা দেশ এসব অস্ত্র কাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে বা পারবে না, কাদের সাথে যুদ্ধের অস্ত্র ক্রয়ের চুক্তি করতে পারবে বা পারবে না, এসব নিয়ন্ত্রণ করার শর্ত থাকে এসব চুক্তির আওতায়। আবার উচ্চ প্রযুক্তির বড় অস্ত্র বা এর খুচরা যন্ত্রাংশের সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েও তারা এসব দেশের উপর রাজনৈতিক চাপ বজায় রাখতে। বস্তুত এই দীর্ঘমেয়াদী নির্ভরতায় আমেরিকার বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক প্রভাবের মূল ভিত্তি। কাজেই ছোট ও সস্তা অস্ত্র কার্যকর হওয়া সত্ত্বেও আমেরিকা এগুলো উৎপাদন ও বিক্রিতে মনোযোগ দিবে না, কারণ ছোট অস্ত্রের ব্যবসায় মুনাফা এবং নিয়ন্ত্রণ উভয়ই সীমিত। এগুলোর আফটার সার্ভিস, স্পেয়ার পার্টস ও টেকনিক্যাল সার্ভিস সাধারণত লাগে না। অর্থাৎ আমেরিকার সাহায্য ছাড়াই ক্রেতা দেশ নিজেরাই ঠিক বা মেরামত করে নিতে পারবে। ফলে এগুলো রক্ষণাবেক্ষণের অজুহাতে ক্রেতা দেশে আমেরিকান সৈন্য মোতায়েন রাখা, ঘাঁটি তৈরি করা, যৌথভাবে সামরিক কার্যকলাপ পরিচালনা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, কোনো কিছুরই আর তেমন প্রভাব ও গুরুত্ব থাকবে না। কাজেই ছোট ও সস্তা অস্ত্র বিক্রি করে আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বজায় রাখা কঠিন হবে। সিপ্রির কথা আমরা আগেই বলেছিলাম। সেই সিপ্রি এর রিপোর্টসমূহে উল্লেখ আছে, বাস্তব যুদ্ধ অস্ত্রের অপারেশনাল পারফরম্যান্স মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। তার প্রমাণ আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধ চলাকালে ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়ন হয়েছে, প্রিসিশন গাইডেড উইপন্স এর কার্যকারিতা যাচাই হয়েছে। শুধু অস্ত্রের যাচাই নয়, প্রতিটি যুদ্ধ উন্নত অস্ত্রের একটি বড় প্রমোশনাল প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। কাজেই যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করা হবে তা শুধু জয়ের কথা বিবেচনা করেই ব্যবহৃত হয় না, বরং আগামী দিনে অস্ত্র উৎপাদনকারী দেশগুলো বা কোম্পানিগুলো কোন কোন অস্ত্র বাজারে বিক্রি করতে চান, কোন কোন অস্ত্রের প্রচার করতে চান, সেটা বিবেচনা করেও অস্ত্র ব্যবহৃত হয়। CRS রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের সময় কার্যকর প্রমাণিত অস্ত্রের রপ্তানির সম্ভাবনা বাড়ে। আপনাদের মনে থাকবে 2025 সালের মে মাসে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে কিন্তু পাকিস্তান চীনের তৈরি যে J-10C বিমান ব্যবহার করত। পাকিস্তান চীনের সেই বিমান দিয়ে ফ্রান্সের তৈরি রাফায়েল, যে যুদ্ধ বিমানটা ভারত ব্যবহার করছে, সেই বিমানকে কিন্তু তারা ডাউন করেছিল। যার ফলশ্রুতিতে ইন্দোনেশিয়া চুক্তি করেছিল ফ্রান্সের সাথে রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য। পরবর্তীতে কিন্তু ইন্দোনেশিয়া বলেছে যে আমরা সেই চুক্তি পুনর্মূল্যায়ন করতে চাই। পাশাপাশি বাংলাদেশে কিন্তু বেশ কিছুদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু চীনের সাথে কথা হয়েছিল চীনের J-10C বিমান কেনার জন্য। এছাড়া ইউক্রেন যুদ্ধ চলাকালে জ্যাভেলিন ও হাইমার্স এর কার্যকারিতা প্রমাণের পর আন্তর্জাতিক বাজার এগুলোর প্রতি বিভিন্ন দেশের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার লকহিড মার্টিন কোম্পানির অস্ত্রের চাহিদা বেড়েছে। বর্তমান ইরান যুদ্ধে আমেরিকা যদি ছোট ও সস্তা অস্ত্র দিয়ে জয়ের চেষ্টা করত এবং সফল হতো, তবে বিশ্বের অন্যান্য দেশ আর দামি প্যাট্রিয়ট বা যুদ্ধবিমান আমেরিকার কাছে কিনতে চাইতো না। তারা আমেরিকার কাছে সস্তা ড্রোন বা ছোট অস্ত্র কিনতে চাইতো এবং একসময় নিজেরাই সেই অস্ত্র বিশ্লেষণ করে স্থানীয়ভাবে তাদের দেশে উৎপাদন শুরু করত। কাজেই আমেরিকা যদি ম্যাসিভ স্কেলে ছোট ও সস্তা যুদ্ধের অস্ত্র তৈরি ও বিক্রি শুরু করে, তাহলে শুরুতে হয়তো অনেক দেশ তাদের কাছ থেকে এই অস্ত্রগুলো কিনবে, কিন্তু একটা সময় এই অস্ত্রের বিক্রি অনেক কমে যাবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরনো ব্যবসার কাঠামো ভেঙে পড়বে। কাজেই আমেরিকা চাইবে ইরানের সাথে চলমান সংঘাতকে ব্যবহার করে তাদের উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান, ইন্টারসেপ্টর এবং এয়ার ডিফেন্স সিস্টেমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে, যাতে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশগুলো আরও বেশি করে দামি অস্ত্র অর্ডার করে। এখানে বলে রাখা যেতে পারে যে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি 155% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এর বড় অংশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমেরিকা যদি সস্তা ড্রোন দিয়ে ইরানকে কাবু করে ফেলে, তাহলে তাদের সেই মিলিটারি উইপন্স প্রমোশন ভেস্তে যাবে। তাই যুদ্ধের ময়দানে জয় পাওয়ার চেয়েও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ
তাদের দামি এবং মূল্যবান বড় অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করা। ছোট ও সস্তা অস্ত্র কার্যকর হওয়া সত্ত্বেও আমেরিকা কেন সেদিকে ঝুঁকছে না? তার আরেকটি কারণ সম্ভবত প্রযুক্তিগত আধিপত্যের মনস্তত্ত্ব। যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের একমাত্র সামরিক পরাশক্তি হিসেবে দেখে, কারণ তাদের কাছে এমন এমন প্রযুক্তি আছে যা অন্যদের নেই। কিন্তু সস্তা ড্রোনের প্রযুক্তি আজ ইরান, তুরস্ক বা চীনের হাতেও আছে। আমেরিকা যদি এই কাতারে এসে লড়াই শুরু করে, তবে তাদের একচেটিয়া আভিজাত্য বিলুপ্ত হবে। মূলত উচ্চ মুনাফা, রাজনৈতিক প্রভাব, দীর্ঘমেয়াদী নির্ভরতা ও প্রযুক্তিগত আধিপত্য, এই চারটি কারণে উচ্চ প্রযুক্তির বড় অস্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের এই আগ্রহ এখনও আছে। তবে এর পাশাপাশি আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রভাবও গুরুত্বপূর্ণ। আমরা জানি মার্কিন রাজনীতিতে প্রতিরক্ষা শিল্প লবি অত্যন্ত শক্তিশালী। তাই তারা কখনোই চাইবে না যুদ্ধের প্রকৃতি পুরোপুরি ছোট ও সস্তা অস্ত্রের দিকে ঘুরে যাক। সেই সকল কোম্পানির বিনিয়োগ এখনো বড় ও জটিল প্রযুক্তি কেন্দ্রিক। সিপ্রি, যার কথা আগেই বলেছিলাম, তাদের 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ 100 অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মোট আয় 2024 সালে $679 বিলিয়ন পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোর আয় ছিল প্রায় $334 বিলিয়ন, অর্থাৎ বৈশ্বিক মোট আয়ের প্রায় অর্ধেক। আমেরিকার যে সকল কোম্পানি রয়েছে, যেমন লকহিড মার্টিন, নর্থরপ গ্রাম্যান, জেনারেল ডাইনামিক্স এর মতো প্রতিষ্ঠানগুলো টিকে আছে মূলত এই বড় বড় বাজেটের বড় বড় সামরিক প্রকল্পের উপর নির্ভর করে। পেন্টাগন যদি সস্তা অস্ত্রের দিকে ঝুঁকে পড়ে, তবে এই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর মুনাফায় ধস নামবে। সবশেষে আসলে আমরা বলতে পারি, যুদ্ধের প্রকৃতি বদলে গেলেও যুদ্ধের অর্থনীতি সবসময় পরিবর্তনের সাথে তাল মেলায় না। আমেরিকা এখন এক দ্বিমুখী সংকটে রয়েছে। একদিকে রণক্ষেত্রের বাস্তবতা তাদের বলছে ছোট এবং সাশ্রয়ী অস্ত্রের কথা, অন্যদিকে জাতীয় অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব তাদের আটকে রেখেছে বড় ও দামি অস্ত্রের মডেলে। ইরানের সাথে চলমান সংঘাতে আমেরিকা অনুভব করছে যে তাদের বর্তমান পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু তবুও তারা পিছু হটবে না। তারা ইরান যুদ্ধে, এবং আমরা প্রত্যাশা করছি না যে আগামী দিনে পৃথিবীতে আর কোনো যুদ্ধ হোক, তথাপিও আমরা ধরে নিতে পারি আগামী দিনেও যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে কোনো না কোনোভাবে আমেরিকা সম্পৃক্ত থাকবে। এরকম যুদ্ধ যখন ভবিষ্যতেও আসবে, সেই যুদ্ধেও আমরা দেখব যে আমেরিকা সবসময় উচ্চ প্রযুক্তির বড় ও দামি অস্ত্রই তারা ব্যবহার করবে। বিশ্ব অস্ত্র বাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখা তাদের কাছে যুদ্ধ জয় পাওয়ার চেয়েও জরুরি। এই রাজনৈতিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতায় আমেরিকাকে ছোট ও সস্তা যুদ্ধের অস্ত্রের মূল স্রোতে আসতে বাধা দিচ্ছে। কাজে আমরা যারা ভাবছি যে যেহেতু ছোট এবং সাশ্রয়ী মূল্যের অস্ত্রগুলো ইউক্রেন যুদ্ধে বা ইরান যুদ্ধে সাফল্য পাচ্ছে, আমেরিকা কেন ম্যাসিভ স্কেলে এই ধরনের অস্ত্র ব্যবহার করছে না বা করবে না? মূল কারণটা হচ্ছে, এইসব যুদ্ধে আমেরিকার পক্ষে থেকে যুদ্ধের জয় বা পরাজয়টা মুখ্য বিষয় না। তাদের মুখ্য বিষয় হচ্ছে তাদের অস্ত্রের বিপণন করা, অস্ত্রের প্রদর্শন করা, সেটাই হচ্ছে মূল বিষয়। সেক্ষেত্রে যদি হঠাৎ করে জয় পরাজয় নির্ধারণ না হয়ে যুদ্ধটা দীর্ঘ সময় চলে, তাহলে যুদ্ধের অস্ত্র যারা তৈরি করে, যারা বিক্রি করে, সেসব দেশ এবং কোম্পানির জন্য সুবিধা হয় কি, তারা আস্তে আস্তে দীর্ঘ সময় নিয়ে সেই অস্ত্রগুলোকে তারা প্রমোশন করতে পারে। তো আশা করছি নিশ্চয়ই আপনারা যারা আমার মতো ভাবতেন, হয়তো এখনও ভাবেন যে আমেরিকা কেন ইরান বা তুরস্কের মতো ড্রোন বা মিসাইল ছোট যুদ্ধের অস্ত্রগুলো ব্যবহার করছে না, আশা করছি তাদের এই আজকের আলোচনা থেকে মোটামুটি একটা ব্যাখ্যা আপনারা পাবেন। তো আপনারা যারা আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।